স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। দীর্ঘ 23 বছরেও পাহাড়ের পরিপূর্ণ শান্তি না ফেরার কারণ হিসেবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়াকে দুষছেন জনসংহতি সমিতির নেতারা। তাদের অভিযোগ, চুক্তির আংশিক বাস্তবায়ন করেছে সরকার, যদিও সরকার বলছে পাহাড়ের শান্তি ফেরাতে তারা বদ্ধপরিকর। কবির হোসেন সিদ্দিকের প্রতিবেদন, জানাচ্ছেন হাসান কামরুল। পার্বত্যাঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1997 সালের 2রা ডিসেম্বর পাহাড়ের সশস্ত্র বাহিনীর সঙ্গে শান্তি চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। স্বাক্ষরের পর থেকেই বাঙালিদের বিভিন্ন সংগঠন এই চুক্তিকে কালো চুক্তি বলে বিরোধিতা করে আসছে এবং এর সংশোধন করে পাহাড়ে বসবাসরত পাহাড়ি বাঙালিদের সম অধিকার নিশ্চিত করার আন্দোলন চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পদ আমি ভোট দিতে পারি, কিন্তু আমি প্রার্থী হতে পারি না। এটা সংবিধানের চরম লঙ্ঘন। আমরা পার্বত্য নাগরিক পরিষদ এবং বাঙালি ছাত্র পরিষদ এর তীব্র নিন্দা জানাই। শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব আছে অভিযোগ করে দ্রুত এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চেয়েছেন জনসংহতি সমিতির নেতারা। ভূমি ব্যবস্থাপনা বিষয়টা জেলা পরিষদ হাতে হস্তান্তর করেন, এটা হস্তান্তরিত হওয়া দরকার এবং ভূমি বিরোধ নিষ্পত্তিও তার পাশাপাশি হওয়া দরকার। এই জন্য ভূমি কমিশনকে কার্যকর করতে হবে। যদিও সরকারের দাবি চুক্তি বাস্তবায়নের ফলেই পাহাড়ে ফিরেছে শান্তির সুবাতাস। আমরা যারা শান্তির পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের যে পদক্ষেপগুলো আছে, যে চুক্তিগুলি করেছি, সেগুলি বাস্তবায়নের জন্য আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাবো। আমি সেটাই আমন্ত্রণ সবাইকে। এদিকে স্থানীয় আওয়ামী লীগ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন 23 বছরে পাহাড়ে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা না হলেও উন্নয়ন হয়েছে ব্যাপক। আমরা আশা করি এই উন্নয়নের ধারাবাহিকতা, সরকারের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, তাহলে আগামী সেশনে শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব। স্থানীয়দের ধারণা, পাহাড়ে প্রকৃত শান্তি ফিরিয়ে আনতে হলে অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, বন্ধ করতে হবে চাঁদাবাজি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে প্রায় 5 গুণ বেড়েছে আইসিইউ বেডের সংখ্যা। তবে সংখ্যার হিসেবে মাত্র 566টি। স্বাস্থ্য অধিদপ্তর পর্যায়ক্রমে আইসিইউ বেডের সংখ্যা বাড়ানোর কথা বললেও কোভিড জাতীয় কমিটির সদস্যরা দিচ্ছেন দক্ষ জনবল বৃদ্ধির পরামর্শ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মার্চ মাসে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে মাস্ক, পিপিই সহ নানা বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে থাকে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সবচেয়ে বেশি জটিলতায় পড়তে হয় হাসপাতালগুলোর আইসিইউ নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের এপ্রিল ও নভেম্বর মাসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলে ঢাকা মহানগরের আইসিইউ ছিল 11টি, চট্টগ্রামে 10টি ও সারা দেশে মোট আইসিইউ ছিল মাত্র 148টি। নভেম্বরের শেষ নাগাদ এই সংখ্যা দাঁড়ায় ঢাকায় 316টি, চট্টগ্রামে 39টি ও সারা দেশে মোট 566টি। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া সারা দেশেই শুধুমাত্র আইসিইউ রয়েছে 211টি। অর্থাৎ এপ্রিলের চেয়ে আইসিইউ সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা পর্যাপ্ত নয়। এই অবস্থা আমরা চিকিৎসার সামগ্রী, অক্সিজেন, আইসিইউ বেড সহ সর্বত্রই দেখতে পাচ্ছি। করোনা রোগীর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা অথবা অক্সিজেন কনসেন্ট্রেটর, এগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে নাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে উপজেলা পর্যায়ে আইসিইউ প্রস্তুত করার কাজ অব্যাহত রয়েছে। ব্যাপারটা হয়েছে কি, দ্বিতীয় ডোজ যদি শুরু হয়ে যায়, আমরা আইসিইউ বেড বাড়াতে চেষ্টা করতেছি। আইসিইউ যেটা আইসিইউ বেড রাতারাতি বাড়ানো যাবে না, আমরা আমাদের চেষ্টা অব্যাহত আছে যাতে আমরা বাড়াইতে পারি। কোভিড জাতীয় কমিটির সদস্য ডক্টর আজিজ বলছেন, আইসিইউ প্রস্তুতকরণের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরি করাটাও বড় চ্যালেঞ্জ। সঠিক জনবল না হলে আইসিইউ সার্ভিস দেওয়া সম্ভব নয়। সরকার সেই দিকে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা এগুচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে দুদক। এ বিষয়ে দুদকের আইনজীবী কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। সবকিছু তুলে ধরেছি, প্রতিবেদনটা পড়ি আমরা আদালতকে শুনিয়েছি। আদালত বললেন ঠিক আছে, কোর্টের আদেশ কখন হবে, যদি হয়ে থাকে সেটা আমাদেরকে এখনই দিয়ে দেন। আগামী 9 তারিখ পুনরায় আদেশের জন্য দিন ধার্য রেখেছে। এবং ইন দি মিন টাইম আপনারা জানেন, বেশ কমাস আগে হাইকোর্টের একটা কোম্পানি বেঞ্চ পিকে হালদারের সংক্রান্ত একটি আদেশ দিয়েছিলেন।
আমরা সেই আদেশটা আদালতে দাখিল করেছি, সেটা পরে শুনিয়েছি যে কোম্পানি কোর্টে এই ধরনের একটা আদেশ দিয়েছিল তার ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সের আবেদনের প্রেক্ষিতে, এবং সেই অর্ডারটাও সে কমপ্লাই করা হয়নি। এটা তো শুধু আদালত অবমাননা না, আদালতের সঙ্গে ফ্রড করেছে, ফ্রড অ্যাক্টেড আপন দ্য কোর্ট। বিষয়গুলি আদালতকে পড়ে শোনালাম, প্রতিবেদন আমি সব কিছু দেখালাম। এখন আদালত শুধু ওই আদেশটা চেয়েছে, কোর্ট ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। অর্থ পাচারকারীদের বিষয়ে আদালত কি বলে? হ্যাঁ, দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারী আদালত বাংলাদেশ সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী বলল প্রত্যেকটা সিটিজেনের দায়িত্ব হলো রাষ্ট্রীয় সরকারি সম্পদ রক্ষা করা। সেইখানে শুধু আমরা কোর্ট না, প্রত্যেকটা এজেন্সির এটা দায়িত্ব। আপনি দুদক বলেন, বিএফআই বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সিআইডি বলেন, পুলিশ বলেন, মিনিস্ট্রি অফ হোম, ফরেন, প্রত্যেকটা লোকের দায়িত্ব। আদালত সুমোটো রুলে এভরি সিটিজেন কথাটা বলে দিয়েছেন, সেইভাবে আদালত কার্যক্রম প্রত্যেকের পরখ করতে চাচ্ছে। তা কাজেই আশা করি আমাদের প্রতিবেদন আদালত যেটা দাখিল করলাম, পরবর্তী যে আদেশটি চেয়েছে আশা করি 9 তারিখের আগে আমরা দিয়ে দিতে পারি। দেখুন, আপনার প্রশ্নটা একদম অবান্তর। কেন অবান্তর সেটা আমি বলছি। দেখুন, আমি আদালতকে কিন্তু লিখিতভাবে বলেছি এই মামলার ক্ষেত্রে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট লাগে না, কারণ এই মামলা কগনিজেবল অফেন্স, ধর্তব্যের মধ্যে পড়ে আমলযোগ্য অপরাধ। কিন্তু যেহেতু ইন্টারপোল চেয়েছে, সেই কারণে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট না লাগা সত্ত্বেও ইন্টারপোল যেহেতু চেয়েছে থ্রু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, আমরা দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্তের উপর কোর্ট একটি আদেশ দিবে, সে আদেশ পেলেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা দাখিল করে দেবো ইন্টারপোলের কাছে। এখানে ফাঁকা বুলি হওয়ার তো কিছু নেই, সব আইন অনুযায়ী হচ্ছে। কোর্ট একটু আশ্চর্য হয়েছে, আপনি 15/9/2020 দরখাস্ত দিলেন, এটা এখনো কোর্ট অর্ডার এটা দিল না কেন? দেখেন, এটা কোর্টের একটি বিচারিক প্রক্রিয়ার মধ্যে। হাইকোর্টে দুদকের আইনজীবী কথা বলছিলেন, আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। 15 ডিসেম্বর বিতরণ হচ্ছে ফাইজারের করোনা ভ্যাকসিনের প্রথম চালান। অপারেশনে ওয়ার্প স্পিডের বরাতে এমনটাই তথ্য দিয়েছে সিএনএন। প্রথম চালান স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে দেওয়া উচিত বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন স্বাস্থ্য উপদেষ্টারা। এদিকে ভারতে অ্যাস্ট্রাজেনেকার সাথে মিলে অক্সফোর্ডের ভ্যাকসিনের আরও পূর্ণ 2টি ডোজের ট্রায়াল অব্যাহত রাখবে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। অন্যদিকে আগামী বসন্তেই ব্যাপক হারে করোনা টিকাদানের কর্মসূচির পরিকল্পনা করছে ফ্রান্স। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি মাসের 15 তারিখেই মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের করোনা ভ্যাকসিনের প্রথম চালানের বিতরণ, আর মডার্নার প্রথম চালান বিতরণ হবে 22 ডিসেম্বর। মঙ্গলবার অপারেশন ওয়ার্প স্পিড থেকে পাওয়া এক নথির বরাতে এ তথ্য দিয়েছে সিএনএন। প্রথম চালানের টিকা নার্সিংহোম ও স্বাস্থ্যকর্মীদের কাছে আগে পাঠানো উচিত, এমনটাই জানিয়েছেন মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের একদল স্বাস্থ্য উপদেষ্টা। ফ্লোরিডার একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র শুরু করেছে টিকা বিতরণের প্রস্তুতি। পূর্ণ ডোজ দুবার প্রয়োগ হলে 62% কার্যকারিতা দেখালেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির 2টি পূর্ণ ডোজের ট্রায়াল ভারতে অব্যাহত রাখবে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনটি মঙ্গলবার মস্কো থেকে নয়াদিল্লিতে পৌঁছেছে, ফলে ভারতে শুরু হয়েছে রুশ টিকাটির ট্রায়ালও। তবে সংক্রমণ বন্ধ করা গেলে পুরো ভারতকে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে মন্তব্য করেছেন সরকারি কর্মকর্তারা। এদিকে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যেই ব্যাপক পরিসরে করোনা টিকাদান কর্মসূচির জন্য প্রস্তুত হবে ফ্রান্স। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এরই মধ্যে টিকার ডোজগুলো সংরক্ষণ করেছি আমরা, সেই সাথে ইউরোপে সেগুলো উৎপাদন করার ধারণ ক্ষমতাও সংরক্ষণ করা হয়েছে আমাদের। বিশ্বব্যাপী কয়েক লাখ ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন, সেগুলো বিতরণের জন্য প্রস্তুত বলে জানিয়েছে বেইজিং। নিবিড় আমিন, নিউজ 24। ঠান্ডায় বাড়ছে শিশুদের রোগ। অনেক অভিভাবক শিশুর ঠান্ডাজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় করছেন। কয়েকদিন ধরেই এমন পরিস্থিতি। এদিকে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে দ্বিগুণেরও বেশি শিশু করোনা শনাক্ত। ঢাকা শিশু হাসপাতালে অক্টোবরে 43 শিশু করোনা শনাক্ত ছিল, কিন্তু নভেম্বরে তা বেড়ে হয়েছে 98। এই অবস্থায় অভিভাবকদের অধিক সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে।
শীতের শুরুতেই শিশুদের শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। কয়েক সপ্তাহ ধরে জ্বর, নিউমোনিয়া, অ্যাজমা, ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় ঢাকা শিশু হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। ঢাকা শিশু হাসপাতালে অন্য সময় প্রতিদিন রোগী আসতো 1 থেকে 200, গেল 2 সপ্তাহে সেই সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। 2-3 দিন আগে থেকেই ঠান্ডা, তারপরে গতকালকা থেকে আবার এই জ্বর। 10-12 দিন থেকে আমার বাচ্চার জ্বর, তো অ্যান্টিবায়োটিক দিয়েছি 10 দিনের, এখন জ্বরটা কমে নাই, কালকেও ছিল 101। ঋতু পরিবর্তনের সময় শিশুদের প্রতি অধিক যত্ন নিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার নির্দেশনাও দিচ্ছেন। এইসব বাচ্চাদের ক্ষেত্রে শীতের জন্য কিছু এক্সট্রা কেয়ার মাকে নিতে হবে। তাকে গরম রাখা, তার স্কিন ত্বকের যত্ন নেওয়া, তার খাবারটা যাতে একটু গরম হয়, কুসুম গরম। ব্রেস্ট ফিডিংটা অবশ্যই এনকারেজ করা। অন্যদিকে দেশে অব্যাহতভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। শুরুর দিকে শিশুদের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ কম মনে করা হলেও শিশু হাসপাতালের গেল কিছুদিনের তথ্য বলছে শিশুদের মধ্যেও করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখযোগ্য পরিমাণে। ঢাকা শিশু হাসপাতালে দেয়া তথ্য বলছে জুলাই মাসে 38 শিশু করোনা শনাক্ত হয়েছিল। অক্টোবরে তা কিছুটা বাড়ে, কিন্তু নভেম্বরে এসে হঠাৎ করোনা শনাক্ত শিশুর সংখ্যা বেড়ে হয় 98। আর 2 মাসের হিসেব বলছে অক্টোবরের প্রথম সপ্তাহে শিশু হাসপাতালের করোনা আক্রান্ত রোগী ছিল 10, নভেম্বরের প্রথম সপ্তাহে হয় 1.5 গুণের বেশি, আর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে চেয়ে নভেম্বরে 4 গুণেরও বেশি। তৃতীয় সপ্তাহের হিসেব আরো উদ্বেগের, শনাক্ত বেড়েছে কয়েক গুণ। আমরা জানি স্কুল বন্ধ এবং বাচ্চারা বাইরেও যাচ্ছে না, কাজেই তারা অ্যাডাল্ট যারা বাইরে যায় তাদের থেকে সংক্রামিত হচ্ছে। আপনি যদি হাই রিস্ক হন, যে আপনি যদি অফিসে যান, আপনি যদি বাজারে যান, আপনি যদি আপনার ব্যবসা ক্ষেত্রে যান, সেই সব ক্ষেত্রে আপনি একটু আপনার বাচ্চাদের থেকে সেপারেটেড থাকেন। ঢাকা শিশু হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা 20 জন, যেখানে নভেম্বরেই মারা গেছে 6 জন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এবারে গৌরবের ডিসেম্বর প্রসঙ্গ। যশোর, বেনাপোল, শিকারপুর এলাকায় অগণিত যুদ্ধ সংগঠিত হয় তৌফিক ইলাহীর নেতৃত্বে। তিনি ছিলেন 8 নম্বর সেক্টরের সাব কমান্ডার। যুদ্ধের শুরুতে তিনি ভারতকে 2টি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছিলেন, শুরু করেছিলেন যুদ্ধের প্রস্তুতিও। মুজিবনগর সরকার গঠনের আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা। সুকন্যা আমিরের প্রতিবেদন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণই জীবনের মোড় এবং বিশ্বাসকে পরিবর্তন করে দেয় তাঁর। এরপর বাঙালিদের জয় বাংলা স্লোগানের সাথে একাত্মতা স্বীকার করেন তিনি। কথাগুলো বলছিলেন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তৌফিক ইলাহী চৌধুরী। আমরা কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা হয়, আমাদের পক্ষে প্রাদেশিক এবং তাও প্রাদেশিক সরকার না, একটা রাজনৈতিক কর্তৃপক্ষের আদেশ মানা ও কত বড় গর্হিত কাজ। কিন্তু বঙ্গবন্ধু সে সাহস দিয়েছিলেন যে ছাত্ররা এসে, আমার কাচারি বলি আমরা কোর্টকে, কাচারিতে এসে ফ্ল্যাগ উঠাই দিল, জয় বাংলা স্লোগান দিল। আমিও মনে মনে তার সাথে একাত্মতা স্বীকার করলাম। 25শে মার্চ 1971 পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির ওপর। সেই খবর মেহেরপুর থেকে পান তৌফিক ইলাহী চৌধুরী। তখন তিনি মেহেরপুরের জেলা প্রশাসকের দায়িত্বে। সেদিনই জনগণের সাথে দেশ স্বাধীনের নেশায় প্রস্তুতি নেন যুদ্ধের। 26শে মার্চ 2টি চিঠি পাঠান ভারতে, যেখানে ছিল তার স্বাক্ষর ও সরকারি সিলমোহর। এই চিঠিটা এবং নদিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পৌঁছেছিল। কর্নেল চক্রবর্তী বলে বিএসএফ এর একজন সেক্টর কমান্ডার, তার কাছে পৌঁছেছিল। এই দিয়ে একটা যোগসূত্র প্রথম শুরু হলো। অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় তার দ্বিতীয় চিঠিটি। এরপর ভারত থেকে ডাক আসে তাঁর। বাংলাদেশের দূত মর্যাদা নিয়ে ভারতে যান তিনি, পান গার্ড অব অনার। 17 এপ্রিল 1971 মুজিবনগর সরকার গঠিত হয়। সেখানে সক্রিয় ভূমিকা পালন করেন তৌফিক ইলাহী চৌধুরী। যদিও তারা আমাদের মতো কর্মকর্তার এই বিদ্রোহ বা এই যুদ্ধকে ঠিক বুঝতে পারেননি যে এটা কেন এরা করতেছে, এটা তো
একটা দেশের স্বাধীনতা সংগ্রাম আরো অনেক ব্যাপক। ৮ নম্বর সেক্টরের শিকারপুর সাব সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন তৌফিক ইলাহি চৌধুরী। পরে বেনাপোল সাব সেক্টরের অধিনায়ক হন তিনি। 12 সেপ্টেম্বর 1971 তাঁর নেতৃত্বে ভারতের কাঁঠালবাগান ক্যাম্প থেকে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধারা এবং পটুয়াখালীতে পাকিস্তানি সেনাদের সাথে হয় তুমুল যুদ্ধ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দুপুর 12টার সংবাদের সময় হলো একটা বিরতি। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। করোনা মহামারীতে দেশের 88% ব্যবসায়ী বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছে। এ সময় শিল্প কারখানায় বিনিয়োগ কমে যাওয়ার পাশাপাশি কমেছে উৎপাদন, এমন তথ্য উঠে এসেছে সরকারি প্রতিষ্ঠান বিডা ও বিশ্ব ব্যাংকের আইএফসির এক জরিপে। শুধু তাই নয়, বিদেশি বিনিয়োগকারীদের চেয়ে দেশীয় উদ্যোক্তারা বেশি ক্ষতির মুখে পড়েছে মহামারীতে। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারী নেতিবাচক প্রভাব ফেলেছে সব ধরনের ব্যবসা বাণিজ্যে। তবে ঠিক কতটা ক্ষতিতে পড়েছেন ব্যবসায়ীরা, এই প্রশ্নের উত্তর জানতে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি এক জরিপ পরিচালনা করে। বিডা নিবন্ধিত প্রায় 2100টি দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে এতে অংশ নেয় 748টি প্রতিষ্ঠান। জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের 70% বলছেন তাদের বিনিয়োগ উৎপাদনের সক্ষমতা কমে গেছে করোনায়। 80% বলেছেন তাদের পণ্যের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আর মোটা দাগে 88% জানিয়েছেন বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে পড়েছেন তারা। বিডার নির্বাহী চেয়ারম্যান বলছেন পরিস্থিতির উন্নতির জন্য চেষ্টা করছেন তারা। জরিপ পর্যালোচনার পর 13টি সুপারিশ পাঠানো হয়েছে সরকারের কাছে। কিছু কিছু প্রতিষ্ঠান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু কিছু প্রতিষ্ঠান কম ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কিছু কিছু প্রতিষ্ঠান তারা সরকারি সহায়তা চেয়েছেন। আবার কিছু প্রতিষ্ঠান বলেছেন যে তাদের তেমন সরকারি সহায়তার প্রয়োজন নেই, যে তাদের সরকারি সহায়তা প্রয়োজন। আমরা ডেফিনেটলি তাদের পক্ষে সরকারের কাছে সুপারিশ করব। ব্যবসায়ীরা বলছেন মহামারীর ক্ষতি মোকাবেলায় সরকারের আরো সহায়তা প্রয়োজন তাদের। সরকারি একটা সিদ্ধান্তে যদি ঋণ প্রণোদনার এই সুযোগটা না আসতো, তাহলে ক্ষতির মাত্রাটা কিন্তু এমন জায়গায় পৌঁছে যেত, সেটা আবার রিকভার করাটা আগামী 10 বছরেও সম্ভব হতো কিনা সন্দেহ আছে। বেশিরভাগ ক্ষেত্রে এসএমই সেক্টর এবং ক্ষুদ্র মাঝারি শিল্প, তাদের কিন্তু সে ধরনের সংস্থান ছিল না। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন মহামারীতে শুধু ব্যবসায়ীরা নয়, বেশি ক্ষতিতে পড়েছেন শ্রমিকরা। শ্রমিকের বা সাধারণ শ্রমিকের বেতনের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন না এনে বরঞ্চ দেশীয় প্রতিষ্ঠানগুলো যেটি করতে পারে সেটি হচ্ছে তাদের ব্যবস্থাপনা পর্যায়ে যারা রয়েছে, যারা উচ্চ বেতনের যারা রয়েছে, তাদের ক্ষেত্রে বেতনের কিছুটা কাটছাট করা যেতে পারে। দেশি প্রতিষ্ঠান বাঁচাতে ভ্যাট ট্যাক্স ছাড় দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। খুলনায় দ্বিতীয় দফায় বাড়ছে করোনা রোগীর সংখ্যা। প্রতিদিন খুলনা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন অনেকে। গেল 4 দিনে এখানে করোনা শনাক্ত হয়েছেন 69 জন, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন। এই অবস্থায় করোনা মোকাবেলায় প্রত্যন্ত এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে অক্সিজেন ব্যাংক, হাইফ্লো নেজাল ক্যানুলা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমের শুরুতেই খুলনায় দ্বিতীয় দফায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য মতে গেল 4 দিনে করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 1034 জন। করোনা শনাক্ত হয়েছেন 69 জন, এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 2 জন। চিকিৎসকরা বলছেন সংক্রমণ প্রতিরোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে না চললে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এই নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শুরুতে এরকম সময় আমাদের কিছু পেশেন্ট বাড়ছে এবং আমাদের পিসিআর ল্যাবে যেখানে টেস্টের সংখ্যা কমে গিয়েছিল সেই সংখ্যা এখন বেশ বাড়তি। সংশ্লিষ্টরা জানান করোনা রোগীদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে অবকাঠামো প্রস্তুত ও খুলনা মেডিকেলে লিকুইড অক্সিজেন ব্যবস্থা চালু করা হচ্ছে। এটা বসাতে আমার মনে হয় 2 থেকে 3 সপ্তাহ আরো লাগতে পারে এবং সম্পূর্ণভাবে আমি ডিসেম্বরের 5 উইকস প্রথম সপ্তাহের ভিতরে আমরা কিন্তু এই অক্সিজেন ট্যাঙ্ক বসে সেবা দেওয়ার জায়গায় আমরা পৌঁছাতে পারবো। একই সাথে প্রত্যন্ত এলাকায় জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিতে নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কোভিড-19 পরিস্থিতি এবং কোভিড-19 এর পরও সব সময় যাতে সমাজের সাধারণ জনগণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে অক্সিজেনের স্বাভাবিক সরবরাহ বা সিসিউ আইসিইউ সুবিধা পেতে পারে সেটা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছি।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সচেতনতা সহ সব ধরনের পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটা প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রায় 1 বছর ধরে ব্যবসা বন্ধ থাকায় চরম কষ্টে দিন কাটছে যশোরের ফুল চাষিদের। করোনার থাবায় বছরের সবগুলো বিশেষ দিনেই তাদের ব্যবসা ছিল শূন্যের কোটায়। তবে পরিস্থিতি কিছুটা বদলেছে, তাই সামনের বিজয় দিবস, ইংরেজি নববর্ষ সহ বেশ কিছু দিনকে সামনে রেখে আশার আলো দেখছে যশোরের ফুল চাষিরা, যদিও চোখ রাঙাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় আম্পানের পর করোনা ভাইরাসের প্রভাবে প্রায় 8 মাস ধরে ফুলের বাজারে ধস। মারাত্মক ক্ষতির মুখে আছেন যশোরের গদখালির ফুল চাষিরা। ভয়াবহ এই ক্ষতির মধ্যেও তাদের সামনে আশার আলো দেখাচ্ছে ইংরেজি নববর্ষ সহ সামনের কয়েকটি বিশেষ দিন। ক্ষতি পুষিয়ে নিতে তাই নানা পরিকল্পনা সাজাচ্ছেন ফুল বিক্রেতারা, কিন্তু চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ। সামনের ইংরেজি নববর্ষে ফুলের বাজার কেমন হবে তাই নিয়ে দুশ্চিন্তার ভাঁজ এখন চাষিদের কপালে। নববর্ষ উপলক্ষে বা ভালোবাসা দিবস উপলক্ষে যে ফুলগুলো আমরা পাবো, বিক্রি করব, তার জন্য যে ফুলগুলো চাষ করতে আমরা চাষ শুরু করেছি। জানুয়ারি উপলক্ষে যে ফুলের চাষ করছি আমরা, এতে করে আমরা জানুয়ারির ফুলের লাভজনক পাবো কিনা এটা আমরা চিন্তিত। আমাদের যে পার্টিগুলো আসে সেই পার্টিগুলো আসবে কিনা, করোনার কারণে আটকে যাবে কিনা, এটা নিয়ে আমরা খুব চিন্তিত। দীর্ঘস্থায়ী সংকটের কারণে অনেকেই পুঁজি হারিয়ে পথে বসেছেন। এই অবস্থায় সরকারি সহযোগিতা চান তারা। গভর্নমেন্ট তো আমাদের কিছু সাহায্য করতেছে না, খুব একটা চিন্তার মধ্যে আছে। ফুল টুল লাগাই লক্ষ লক্ষ টাকার ফুল লাগাইছে, এখন যদি বেচাকেনা না হয় তাহলে খুব একটা চরমে বিপদের ভেতরে পড়া যাবে। মারাত্মক ক্ষতির মুখে পড়লেও ফুল চাষিদের সরকারি কোনো প্রণোদনার আওতায় আনা হয়নি বলে জানালেন ফ্লাওয়ার সোসাইটির এই নেতা। বিগত দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে অপূরণীয়, সেই ক্ষয়ক্ষতি আগামী বিজয় দিবস 1 জানুয়ারি এবং বসন্ত এবং ভালোবাসা দিবস 21 ফেব্রুয়ারি যে অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানগুলোই আমাদের যে বাজার, সেই বাজারে ফুল বিক্রি করে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো। যশোর জেলায় প্রায় 6000 কৃষক 1500 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জলাবদ্ধ জায়গায় ভাসমান পদ্ধতির সবজি চাষ বাড়ছে হবিগঞ্জে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় অনেক কৃষক এই পদ্ধতিতে সবজি আবাদ করে লাভবান হয়েছেন, পাচ্ছে ভালো ফলন। শ্রীকান্ত গোপের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জলাবদ্ধ জায়গার পরিমাণ কম নয়। সেসব জায়গা কেউ পতিত ফেলে রাখত, কেউ মাছ চাষে ব্যবহার করত। এমন সব জমিতে পানির উপরই ফলছে লাউ কুমড়া। নবীগঞ্জের মতো বিভিন্ন উপজেলায় অনেকটা একই চিত্র। অনেকেই এই পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন। ফসুরি ফেনা দিয়ে আমরা বিয়ার তৈরি করি, বিয়ার তৈরি করার পর হালকা লেপ দিই, লেপ দেওয়ার পর লেপের মাঝে এই ডুগি, লাল শাক ইত্যাদি অনেক ফসল ফলাই আমরা। বিয়ে খুবই কম, সবই লাভ। যা বিয়ে হয় শুধু এই ব্যবসা করতে যা বিয়ে হয় তাই বিয়ে। এই পদ্ধতির খুঁটিনাটি সব দিক সম্পর্কে কৃষককে ধারণা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনারা আসলে দেখেছেন যে কি পরিমাণ লাউ আসছে এবং খিরাই, মরিচ, লাল শাক প্রচুর পরিমাণ হয়। আমরা আশা রাখি যে পরিমাণ এখানে সবজি হয়েছে তাতে করে অন্যান্য কৃষক, যেসব কৃষকরা প্রদর্শনে আওতাভুক্ত হয় এবং তার বাহিরে উদ্বুদ্ধ হয়ে আগামীতে এর সম্প্রসারণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। কৃষি কর্মকর্তারা জানান বিষমুক্ত সবজি আবাদে এই পদ্ধতি ভালো কাজ করে। এছাড়া জমির ব্যবহার না হওয়ায় মোট উৎপাদনেও ভূমিকা রাখতে পারে এটি। নবীগঞ্জ উপজেলায় বর্তমানে প্রায় 6টি ইউনিয়নে এই প্রযুক্তি বিভিন্ন স্পটে কৃষকরা শুরু করেছে এবং আশা করি যে এই ভাসমান বেডের সবজি উৎপাদন প্রযুক্তি এটি হাওর এলাকা অর্থাৎ নিচু এলাকার কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। হাওর অঞ্চলে ভাসমান সবজির আবাদ নিয়েও কাজ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। জার্মানির দক্ষিণাঞ্চলীয় ট্রিয়ার শহরের একটি ব্যস্ত শপিং স্ট্রিটের সামনে মঙ্গলবার একটি গাড়ি চাপার ঘটনায় 9 মাস বয়সী শিশু সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। চাপা দেওয়া ওই গাড়ির চালককে এরই মধ্যে আটক করেছে পুলিশ। রয়টার্স জানায়, শপিং স্ট্রিটের সামনে হেঁটে যাতায়াতের এলাকায় দ্রুত গতিতে একটি গাড়ি ঢুকে পড়ে অনেক মানুষকে চাপা দেয়।
51 বছর বয়সের গাড়ি চালক ওই অঞ্চলেরই বাসিন্দা বলে তথ্য পাওয়া গেছে। মদ পান করে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল সে। কী কারণে এই ঘটনা ঘটানো হয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনাকে ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন শহরটির মেয়র উলফাম লেইবে। লোকজনকে আপাতত ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। বি গ্রুপে আবারও হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ ম্যাচে শাখতার দোনেৎস্কের কাছে 2-0 গোলে হেরেছে জিদানের দল। এদিকে এ গ্রুপে অ্যাটলেটিকো বায়ার্ন বিগ ম্যাচটি শেষ হয়েছে 1-1 সমতায়। সি গ্রুপে পোর্তো ম্যান সিটির ম্যাচ গোল-শূন্য ড্র। তবে ডি গ্রুপে অ্যাক্সের বিপক্ষে ঘরের মাঠে 1-0 গোলে জয় পেয়েছে লিভারপুল। ঘরের মাঠে অ্যাটলেটিকোর 4-4-2 চেনা ফরমেশনের বিপরীতে বায়ার্নের 4-2-3-1। পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে বায়ার্ন, কিন্তু জয়বঞ্চিত ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 26 মিনিটে বক্সের ভেতর ঢুকে জুয়াও ফ্লিক্সের কৌশলী গোলে অ্যাটলেটিকোর উদযাপন। প্রথমার্ধে লিড ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের 86 মিনিটে গোল খেয়ে বসে স্বাগতিকরা। পেনাল্টি থেকে মুলারের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে জার্মান জায়ান্টরা। ড্র করলেও 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ। পোর্তোর বিপক্ষে ম্যান সিটির আক্রমণাত্মক ফুটবল। পুরো ম্যাচের 64% বল নিজেদের অনুকূলে রেখেছে গার্দিওলার দল। মোট 5টি শট গোলবারে নিলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে রেখে আক্রমণাত্মক ফুটবল পোর্তোর। ফলাফল গোলশূন্য সমতায় ম্যাচ শেষ। এই ড্রয়ের ফলে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে ম্যান সিটি। আয়াক্সের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি লিভারপুল। দুই দলের 4-3-3 ফরমেশনে বল পজিশনে কিছুটা এগিয়ে আয়াক্স। ক্লোপের দলের একমাত্র গোল ম্যাচের 58 মিনিটে বা প্রান্ত দিয়ে উইলিয়ামসের লম্বা ক্রসে জোনসের গোল। এই জয়ে ডি গ্রুপ থেকে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। নিজেদের যেন চেনা রূপ খুঁজে ফিরছে রিয়াল মাদ্রিদ। শাখতারের বিপক্ষে 2-0 গোলে হেরে আরও একবার হোঁচট খেল জিদানের দল। প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করে খেললেও জয় অধরা। ম্যাচের 57 মিনিটে দেনতিনহোর গোলে শাখতারের লিড। 82 মিনিটে সোলোমনের গোলে 2-0 ব্যবধানের লিড। ঘুরে আর দাঁড়াতেই পারেনি রিয়াল মাদ্রিদ। হেরে যাওয়ায় 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রেসে টিকে থাকাই এখন কঠিন হয়ে গেল জিদানের দলের। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।